নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইন। আমরা বলি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু স্বাস্থ্য সম্পদ আর এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব অনেক অংশে কিন্তু আমাদের, এবং তারপরের যারা দায়িত্ব গ্রহণ করেন সেটা হচ্ছেন ডক্টর। সুতরাং আমাদের দায়িত্ব কতটা, যে আমরা যখন বুঝতে পারি যে আমাদের শরীরে কোনো সমস্যা হচ্ছে, আমরা সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যাব, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বাকি যে দায়িত্বটা নিচ্ছেন সেটা অবশ্যই একজন ফিজিশিয়ান, একজন ডক্টর যে পথে হাঁটতে বলছেন ঠিক সেই পথে হাঁটলেই কিন্তু আপনি, আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিস এবং ওবেসিটি এই দুটো অনেক বড় সমস্যা বর্তমানে। কারণ একদম ছোট্টবেলা থেকে একটা বাচ্চা, যারা স্কুল গোয়িং চিলড্রেন রয়েছে, তাদেরও দেখতে পাচ্ছি প্রচুর, যেমন ব্যাগের ওজন বেশি, বাচ্চাটারও কিন্তু প্রচুর ওজন বেশি শরীরে এবং দ্রুত দিনে দিনে বাড়ছে। সেই থেকে বাবা মায়ের কপালে শুরু হয় চিন্তার ভাঁজ। এটা কতটা চিন্তার হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব, কারণ বাচ্চারা তারা তো আগামী দিনের ভবিষ্যৎ, আর সেই সঙ্গে যারা গার্জিয়ান রয়েছে এবং বিভিন্ন বয়সের মানুষ। কারণ ডায়াবেটিস কোনো বয়স মানে না, বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ডায়াবেটিস দেখা দিচ্ছে, এবং এই যে ওবেসিটি আমরা বলছি এর সাথে একটা অদ্ভুতভাবে কোথাও সম্পর্ক থাকলেও থাকতে পারে, এটাও আমরা জেনে গেছি। তাই আজকে আমরা এই বিষয়ে থাকছি, ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটির সমস্যা ও প্রতিকার। এ বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মানস সোম, ডায়াবেটোলজিস্ট ফ্রম স্টার্লিং হসপিটাল, সোদপুর। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা সমস্যার সম্মুখীন, কারণ দিনের পর দিন ওজন মানুষের বেড়ে চলেছে। বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, ওজনটা কমাবেন ভাবছেন। কিছু কিছু মানুষ কন্ট্রোল করতে হয়তো বা পারছেন কিছু অংশ, কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক জীবনের জন্য তারা অনেকটাই তাদের দৈনন্দিন অভ্যাসের বাইরে চলে গিয়ে ওজনটাকে আদতে বাড়িয়ে ফেলছেন। তো সমস্যা মানে সমাধান তো থাকবেই। তো প্রথমেই আসি যে ওবেসিটি, মানে ওবেসিটির সাথে কোনোভাবে একটা ডায়াবেটিস লিঙ্ক করে যায় কোনো না কোনোভাবে। তো এই যে ওবেসিটি নিয়ে আমরা এত কথা বলছি, ওবেসিটি আমরা আসলে কাকে বলছি? ঠিকই, আজকে যে বিষয় দুটোকে আপনি রেখেছেন, ডায়াবেটিস এবং ওবেসিটি, দুটোই ভীষণই জ্বলন্ত সমস্যা আজকে আমাদের এই উন্নয়নশীল দেশের সমাজে। একটা সময় ছিল যখন এই ওবেসিটি মানে ভারী চেহারা ভীষণ গর্বের বিষয় ছিল, এবং আপনি মনে করতে পারবেন যে আমরা যখন ছোট ছিলাম তখন ক্লাসে মাত্র কয়েকটি বাচ্চাই ভারী ছিল এবং তাদের সবাইকে মোটা বলে ডাকা হতো। আজকের দিনে কিন্তু বিষয়টা উল্টে গেছে, কাউকে মোটা বলে ডাকার সুযোগই নেই, কেন সবাই মোটা। বরং কারোর ওজন খুব কম থাকলে ছোট বাচ্চাদের মধ্যে তাকেই বেশি করে চোখে পড়ে, অথচ হয়তো সেই সবচেয়ে সুস্থ বাচ্চা। তো সেই জায়গা থেকে আমরা, যেহেতু উন্নয়নশীল দেশ, আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে ওবিসিটি বা এই ভারী চেহারা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা ওবিসিটি এখনকার দিনে বলা হয় মাদার অফ অল লাইফস্টাইল ডিজিজেস। জীবনযাত্রা সম্পর্কিত আমাদের যে যে সমস্যাগুলো হতে পারে, ওবিসিটি তাদের সবার শুরু ওই ওবিসিটি থেকেই। এবার ওবিসিটি মানে সাধারণভাবে আমরা বুঝতেই পারি যে উচ্চতার তুলনায় মানুষটার ওজন বেশি। তো সেইটা মাপার জন্য একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় রয়েছে, যেটাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স, বিএমআই সংক্ষেপে। এটা মাপা এখনকার দিনে খুবই সোজা। ওজন এবং উচ্চতা জানতে লাগে, প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়, সেটা ডাউনলোড করলে ওয়েট ইন কেজি, তাকে হাইট ইন মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এত কিছু করতে হবে না। প্লে স্টোর থেকে বডি মাস ইন্ডেক্সের অ্যাপ ডাউনলোড করলেই আমরা সেখানে যদি নিজেদের হাইট আর ওয়েট বসিয়ে দিই, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের বিএমআই কত। সাধারণভাবে 25 অব্দি বিএমআই নর্মাল। 25-এর উপর গেলে পরে আমরা তাকে বলি ওজন বেশি বা ওভারওয়েট। আর ওবিসিটি ব্যাপারটা শুরু হয় 30-এর উপর থেকে। 18 অব্দি, 18 থেকে 25 রেঞ্জে থাকলে আমরা মোটামুটি ধরে নিতে পারি আমরা ঠিক জায়গায় আছি। আপনি যেহেতু ওবিসিটি এবং ডায়াবেটিস বলেছেন, যে দুটোই এমনই একটা সমস্যা যে একে অপরকে বাড়িয়ে দেয় বা একে অপরকে বাড়তে সাহায্য করে। একদম, এবং এখানেই কিন্তু মানুষের চিন্তাটাও শুরু হয়। এই যে এত পরিমাণে ওবেসিটি বেড়ে যাচ্ছে, এই ওবেসিটি বাড়ার কারণ কি? মানে বর্তমান সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের মানুষ, শুধুমাত্র ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের পাশাপাশি দেখা যাচ্ছে তাদের হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, তাদের ব্যথাগুলো বেড়ে যাচ্ছে, শরীরে নানা রকম সমস্যা মানুষ ফেস করছেন। তার কোথাও না কারণ রয়েছে, একটা অনেক বড় অংশে বলা চলে ওবেসিটি। ওবেসিটি যে কারণ, একাধিক কারণ, তার মধ্যে আমরা মূলত দেখতে পাই যে বংশগত কারণ সবার আগে, বংশগত বা যেটাকে আমরা জেনেটিক বলি।
জেনেটিক কারণের মধ্যে আমরা যে সবসময় দেখতেই পাই যে বাড়িতে বাবা মা ভাই বোন সবার ভারী চেহারা, যে বাচ্চাটি আছে তারও হয়তো ভারী চেহারা, কিন্তু আরেকটি বড় কারণ অবশ্যই আমাদের জীবনযাত্রা, স্পেশালি আমাদের খাদ্যাভ্যাস। আমরা একটা উন্নয়নশীল দেশে যেহেতু রয়েছি এই মুহূর্তে, এবং সেখানে যদি আমরা বিগত কয়েক দশক দেখি আমাদের বাবা মায়েদের সময় থেকে আমাদের খাদ্যাভ্যাস বিভিন্নভাবে বদলে গেছে, এবং খাদ্যাভ্যাসগুলো এমনভাবে বদলেছে যেখানে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন বলতে আমরা যেটা বুঝেছি, অর্থাৎ দামি এবং ভারী খাবার দাবার খাওয়া, যেখানে জাঙ্ক ফুড ঢুকেছে, অন্যান্য এমন অনেক খাবার ঢুকেছে যার মাধ্যমে আমাদের শরীরের ওজন বাড়তেই হেল্প করেছে, বরং আমাদের শরীরের ওজন ঠিক রাখতে যে ধরনের খাদ্যাভ্যাসগুলো আগে ছিল সেগুলো কমেছে। এছাড়া আরেকটা বিষয় আমাদের ভীষণভাবে কমে গেছে, সেটা হলো আমাদের প্রতিদিনের কায়িক পরিশ্রম করা। আমাদের এখন বেশিরভাগ মানুষ, আমরা একটা জানি যে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে আমাদের কোভিডের সময় থেকে, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে মানুষ বসে কাজ করছে। একদমই বসে কাজ করা, আমাদের যে হেঁটে চলে দৌড়ে ঘুরে বেরিয়ে হাঁপিয়ে যে কাজ করা, সেটা কিন্তু বেশিরভাগ মানুষের জীবন থেকেই এই মুহূর্তে কাজের যে লাইফস্টাইল সেটা থেকে কমে গেছে। অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর বা বংশগত, খাদ্যাভ্যাস এবং কায়িক পরিশ্রম প্রতিদিনকার জীবনে, এই তিনটে কমে যাওয়া, এই তিনটে বিষয়কে এক জায়গায় করলে দেখা যাবে যে এই তিনটে বিষয়ই আমাদের ওজন বাড়তে বা ওবেসিটির এই যে এত প্রাবল্য এখন সমাজে বেড়েছে সেটাতে হেল্প করছে। এই যে এক্ষেত্রে আমরা বাচ্চাদেরও কথা বলছিলাম, তো বাচ্চারা জেনারেলি তারা এখন খেলাধুলোর সঙ্গে সাধারণত জুড়ে থাকে, স্কুলে যাচ্ছে রেগুলার বা কিছু, তাদেরও কি ওবেসিটি হওয়ার কোথাও একটা কারণ খাদ্যাভ্যাসের সাথে এক্সারসাইজ বা এই খেলাধুলোগুলো অনেকটা অংশেই এখন তারা পাচ্ছে না, এটাও কি একটা কারণ? একদমই। আমরা যদি আমাদের আগেকার সময়টাকে ভাবি, বেশি দিন নয়, 20, 25, 30 বছর 40 বছর আগে ভাবি, তখন ক্যাডবেরি কত রকমের ছিল। আমরা যদি এই ধরনের বিভিন্ন লজেন্স বলি, আমরা যদি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বলি, তাহলে সেগুলো কত রকমের ছিল, কটাই বা খাওয়াতে পারতো সাধারণ বাবা মায়েরা। এখন সেটা কতগুলো খাচ্ছে। আপনি বিভিন্ন জায়গায় যেভাবে বিরিয়ানির দোকান দেখতে পাবেন, বাচ্চারা বিরিয়ানি এখন যে পরিমাণে খেতে পারছে, যে পরিমাণ খাচ্ছে বাইরের খাবার, যে কারণে আপনি দেখতে পাবেন যে আজকের দিনে বাচ্চাদের খেলাধুলার বিষয়টাই প্রায় হারিয়ে যাচ্ছে। খেলার মাঠ কমে যাওয়ার জন্য হোক বা অন্যান্য পড়াশোনার চাপে হোক, সে বাইরে বেরোচ্ছে না, তার কোনো পিয়ার গ্রুপ নেই, তার কোনো বন্ধু নেই যার সাথে রোজ সে বিকেলবেলা নিয়মিত খেলতে যাবে। আগে যে বিষয়টা ছিল প্রতিদিন স্কুল থেকে ফিরে বাচ্চা কিছু না হলেও দৌড়বে, খেলবে, সেই ব্যাপারটা নেই। তার মধ্যে দিয়ে এক্সারসাইজ হতো। এবং আরেকটা যে সমস্যাটা হয়, যে বাচ্চাটি একটু বেশি ভারী ওজনের হয়ে গেল, সে যেহেতু বাকি বাচ্চাদের সাথে দৌড়ে আর পারে না, সে কিন্তু নিজে থেকে ধীরে ধীরে নিজেকে আরো গুটিয়ে নেয়। অর্থাৎ সে এমনিতেই ভারী হয়েছিল, তারপর সে যখন খেলতে গেল, পারলো না অন্য বাচ্চাদের সাথে দৌড়ে, সে আরো নিজেকে গুটিয়ে নিল, এবং গুটিয়ে নেওয়ার ফলে তার এই ভারী ওজনের ব্যাপারটা আরো কিন্তু বেড়ে যাওয়ার সুযোগ পেল। তো এইখানে প্রথম থেকেই আমাদের মা বাবাদের সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে, বাচ্চাকে তার বন্ধুদের সাথে মিশতে দিতে হবে, বাইরে খেলতে দিতে হবে, এবং খেলা মানে খালি ইনডোর গেমস নয়, তাকে আউটডোর গেমসে তাকে বারবার করে উৎসাহ দিতে হবে, যাতে করে সে একটা তার বয়স আন্দাজে খেলাধুলার মধ্যে, রোজকার দৌড়াদৌড়ির মধ্যে সে থাকতে পারে, এবং তার মধ্যে দিয়ে তার বেড়ে ওঠাটা সুষমভাবে সম্পন্ন হতে পারে। এই যে ওবেসিটি বলছি আমরা, প্রচুর পরিমাণে মানুষের ওজন বেড়ে যাচ্ছে, এর সাথে ডায়াবেটিস ঠিক কতটা রিলেটেড? ভীষণভাবে রিলেটেড। বলাই হয় যে ওবেসিটি বা ডায়াবেটিস একে অপরের বন্ধু, এবং একজন এলে আরেকজনকে বাড়িয়ে দেয়। ওবেসিটি মানে আমরা যেটা বলতে চাই যে ভারী ওজন, অর্থাৎ ফ্যাট। এখন তো ওবেসিটিকে আমরা অ্যাডিপোসিটি বলছি। অ্যাডিপোসিটি মানে অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট টিস্যু, মানে ফ্যাট জাতীয় যে কোষ সেটা শরীরের মধ্যে বেড়ে যাওয়া। এবার এর ফলে আমরা জানি যে ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিস হয় হচ্ছে ইনসুলিন হয় পরিমাণে কম আছে কিংবা গুণগতভাবে কম আছে। যখনই আমার এই ওবেসিটি বেড়ে যায়, ওবেসিটিটা তৈরি হয় শরীরে, তখন এই ইনসুলিন গুণগতভাবে কাজ করতে পারে না। এবার যেই ইনসুলিন কাজ করতে পারছে না, ফলে শরীরে আরো বেশি ইনসুলিনের প্রয়োজন হয়ে পড়ছে। অর্থাৎ যতখানি আমার শরীরে শর্করা রয়েছে তার তুলনায় প্রয়োজনীয় ইনসুলিনের পরিমাণ কমে যাচ্ছে, তখনই আমার শরীরে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে চলছে, এবং এর থেকেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে ডায়াবেটিস হয়। অর্থাৎ ওবেসিটি বা এই ভারী চেহারা, তার থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে যে শব্দটা আমরা শুনতে পাই, সেই ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং তার মাধ্যমে ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আজকের সময় বহু মানুষ রয়েছেন যারা শরীর সম্পর্কে সচেতন, তারা কেউ কেউ মনে করছেন যে হ্যাঁ, খাবারটা যদি কমিয়ে দেওয়া হয়, খাদ্যাভ্যাসে যা কিছু রয়েছে খাবারটা কমিয়ে দিল পরিমাণটা, তাহলে হয়তো বা কিছুটা ওবেসিটি বা ডায়াবেটিসটা মেনটেন হতে পারে।
আবার কেউ কেউ জিম যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা জিমে মনে করছেন সেখানে প্র্যাকটিস করছেন, ক্যালোরিটা বার্ন করছেন। তো আদতে এটা কতটা গুরুত্বপূর্ণ জিম এবং ফুড হ্যাবিটটা? ফুড হ্যাবিট ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে ফুড হ্যাবিটে আসি। খাওয়া কমিয়ে দেওয়ার বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আমি যে ধরনের বয়সে রয়েছি এবং যে ধরনের কাজ সারাদিনে করি তার সেইটাকে পরিমাপ করে আমার কতটা খাবার প্রতিদিনের দরকার। আমি যদি একজন ঘরে বসা মানুষ হই, একটা 30 বছরের ঘরে বসা মানুষ, আর একজন যিনি ইট ভাঙছেন রাস্তাঘাটে, কিংবা রোজ যিনি মার্কেটিং এ কাজ করেন, সারাদিন রাস্তায় বাইরে ঘুরে বেড়ান, দুজনের খাবারের পরিমাণ এক হতে পারে না। যিনি ঘরে বসে থাকেন, একই বাবা মায়ের যদি যমজ ভাইও হয়, একজন যদি বাইরে হেঁটে চলে দৌড়ে কাজ করতে হয় আর যাকে ঘরে বসে কাজ করতে হয়, দুজনের রিকোয়ারমেন্ট অফ ক্যালোরি আলাদা। অর্থাৎ আমার যতটা ক্যালোরি দরকার সারাদিনে তার চেয়ে যদি আমি বেশি খাই তা শরীরে ফ্যাট হিসেবে জমা করবে, সেইটাকে আমায় বার্ন আউট করতে হবে। এবার কিভাবে আমি করব বার্ন, সেইটা হচ্ছে আমাকে ভাবতে হবে। সেক্ষেত্রে জিম একটা পদ্ধতি, কিন্তু একমাত্র পদ্ধতি নয়। সবার আগে যেটা জানা জরুরি যে আমাকে আমার হাঁটা চলার মধ্যে থাকতে হবে। প্রতিদিন একটা নিয়মিতভাবে হাঁটা চলা করা, হেঁটে চলে কাজ করা এবং কায়িক পরিশ্রম করা, যেটার মাধ্যমে কায়িক পরিশ্রম হয়। সহজতম আমাদের প্রতিদিনকার জীবনযাত্রা হচ্ছে হাঁটা। আমরা যদি নিয়মিতভাবে হাঁটি, বিজ্ঞানের দিক থেকে বললে অন্তত 30 মিনিট হাঁটা এমনভাবে যেটা আমার প্রতিদিনকার কাজের বাইরে হাঁটা, যেটা আমার স্বাস্থ্যের জন্য হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন, এবং যে 2 দিন আমরা বাদ দেবো সেটা যেন পরপর 2 দিন বা কনজিকিউটিভ 2 ডেজ না হয়। অর্থাৎ একত্রে বললে সপ্তাহে আমরা 150 মিনিট যদি আমরা হাঁটতে পারি, তাহলে সেটা আমাদের হার্টের জন্য, ডায়াবেটিসের জন্য এবং এই ওবিসিটি তিনটের জন্যই অত্যন্ত ভালো এবং তিনটে কন্ট্রোলে রাখতে ভালো। জিমের ব্যাপারে বারবারই সবাই জানতে চান। যাদের ওবিসিটি খুব বেশি, সেক্ষেত্রে জিমে যাওয়ার আগে তার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তার হার্ট এবং লাংস কি অবস্থায় আছে সেটা একবার দেখে নেওয়া উচিত। ন্যূনতম যে পরীক্ষাগুলো আমাদের করা সম্ভব সেগুলো করে নিয়ে, এবং তার এটাও দেখা উচিত শুধু জিম নয়, তার যে খাদ্যাভ্যাস যেটা আপনি বলছিলেন, সেই খাদ্যাভ্যাস তার ঠিক হয়েছে কিনা, যেটা সবচেয়ে আগে জরুরি। খাদ্যাভ্যাস ঠিক করা, সে প্রতিদিনকার কাজের মধ্যে এই হাঁটা চলা ব্যাপারটা তার এসছে কিনা, এবং যদি সে ভীষণ ভারী চেহারা হয় তাহলে প্রথমে জিমে গেল, তার এরোবিক এক্সারসাইজের দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া ভীষণ জরুরি। আগেই রেজিস্ট্যান্ট এক্সারসাইজ বা অন্যান্য যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো অ্যাভয়েড করে একটা ওজনকে একটা জায়গায় আনার পরে, খাদ্যাভ্যাসকে ঠিক করার পরে, জীবনযাত্রাকে পরিমিত জায়গায় এনে যখন সে নিজেকে ফিট মনে করবে যে এবার সে অনেক বেশি এই ধরনের এক্সারসাইজগুলো করতে পারে, তখনই সঠিক লোকের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই এটা করা উচিত। এবং সববারই বলবো যে ওবিস লোক যেন জিম শুরুর আগে ডাক্তারবাবুর পরামর্শটি একবার অন্তত নেন, কেননা আপনি দেখে থাকবেন যে মাঝে সাঝে আমরা খবর জানতে পারি যে জিমে গিয়ে হঠাৎ করে জিম করতে করতে মৃত্যু। এই ধরনের মৃত্যুগুলো এই কারণেই হয় যে একজন মানুষ যিনি হয়তো 30 বছর 40 বছর কোনোদিন কোনো কাজকর্ম এই ধরনের এক্সারসাইজে করেননি, হঠাৎ করে জিমে গেলেন এবং খুব দ্রুত তার ওজন কমানোর জন্য যে ধরনের এক্সারসাইজগুলো জরুরি সেইগুলো করতে শুরু করলেন, তখন কিন্তু তার যদি হার্ট বা লাংস বা অন্যান্য জায়গায় যে সমস্যাগুলো তার ওবিসিটি সংক্রান্ত বা ডায়াবেটিস সংক্রান্ত যদি হয়ে গিয়ে থাকে, তখন তার শরীর এই কঠিন এক্সারসাইজ নিতে পারে না শুরুতেই। সেক্ষেত্রে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকতে হবে। জিম শুরুর আগে সঠিক ডাক্তারের কাছ থেকে সঠিক মতামতটা জেনে নিয়ে তারপর জিম শুরু করা যেতে পারে। একদম তাই। এবং এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা যে যদি আপনার নানা রকম শরীরের সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি অলরেডি একটা ডিজিজ কন্ডিশনে রয়েছেন, সেক্ষেত্রে আপনি উইদাউট ডক্টরের পরামর্শ নতুন করে নিজের মতো করে ভাবছেন খুব তাড়াতাড়ি ওয়েট লস করবেন, তো সেক্ষেত্রে নানা রকম কমপ্লিকেশনস হতে পারে এবং একটা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। আমরা কিন্তু বহুদিন মানে যে গ্রাফটা সমাজের যে চিত্রটা রয়েছে, এরকম বহু ঘটনা ঘটেছে মানুষের, যে ইনস্ট্যান্ট তারা কি করছেন না বুঝে না জেনে অনেক অংশই তারা মনে করছেন এক্সারসাইজটা খুব ভালো, বা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এক্সারসাইজ করা উচিত। ডক্টর কিন্তু সেটাও বলে দিলেন যে আপনি যখন জিম করছেন, আপনি যখন কোনো এক্সারসাইজ করছেন, সেক্ষেত্রে দেখতে হবে আপনার কোনো ভেতরে অন্য রোগ ব্যাধি কিছু আছে কিনা এবং আপনার ঠিক কতটা ওয়েট লস করা উচিত, ডক্টরের সাজেশন মেনে সেই ব্যবস্থাটা আপনাদের অবলম্বন করতে হবে। ডক্টর, একটা বিষয় সহজ একটা উদাহরণ মনে আসছে, যেমন অনেকেই আছেন যারা কোনোদিন ব্লাড প্রেশারই মাপেননি, এবার তার ব্লাড প্রেশার হয়তো অনেক হাই আছে, সে জানেই না, সে গিয়ে জিম করতে শুরু করলো,
রক্তচাপ আরো বেড়ে গেল, এবং যে কোনো সময় উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যা, যে ধরনের স্ট্রোক বলুন, ব্রেন হেমারেজ বলুন, হার্ট অ্যাটাক বলুন, যা কিছু হওয়ার সেই সম্ভাবনাগুলো নিশ্চিতভাবে বেড়ে যায় সেক্ষেত্রে। মানে খুব মানে নিজে থেকে নিজে কোনো কিছু করা যাবে না। সবসময় যারা অলরেডি কিছু বয়স হয়ে গেছে, কিছু ডিজিজ রয়েছে, তাদের অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছু নয়, ইভেন এক্সারসাইজও নয়। কিভাবে করবেন এক্সারসাইজ, কতটা করবেন এক্সারসাইজ, ডক্টরই ঠিক করে দেবে। ওবিসিটি নিজেও একটা অসুখ, ওবিসিটিকে আমার অসুখ হিসেবেই ভাবতে হবে। এই অসুখের চিকিৎসা আছে, সেই চিকিৎসা ডাক্তারের পরামর্শ মেনে তবেই শুরু করতে হবে। জিম একটা উপায়, কিন্তু একমাত্র উপায় নয়। একদম। আমরা খুব শুনে থাকি ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা বলছি, কোনটাকে বলছি, এর রোল কতটা প্লে করে ওবেসিটির ক্ষেত্রে? হ্যাঁ, ইন্টারমিটেন্ট ফাস্টিং এখনকার দিনে খুব একটা পরিচিত শব্দ। খুবই আমাদের চেম্বারে এরকম ভাবে পেশেন্ট এসে জিজ্ঞেস করেন ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে দিনের একটা অল্প সময় আমি খেলাম আর একটা বড় সময় আমি খেলাম না, কিংবা বলা যেতে পারে কেউ কেউ এরকম করেন যে সপ্তাহে 5 দিন আমি খেলাম, 2 দিন আমি কম ক্যালোরি নিলাম, কিংবা সপ্তাহে 6 দিন আমি অনেক ক্যালোরি নিলাম, 1 দিন আমি কম ক্যালোরি নিলাম। যে কোনোভাবেই ভাবা যেতে পারে। খুব সহজ উদাহরণ হচ্ছে আমাদের মায়েরা মঙ্গলবার, বৃহস্পতিবার বা শনিবার ব্রত রাখেন, যেটা এক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং। কোনো কোনো কমিউনিটি এই ধরনের রিলিজিয়াস কারণে মাসে সারা মাস ধরে এরকম ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। আমরা মুসলিমসদের ক্ষেত্রেও জানি যে তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা ঈদের আগে করেন। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা খুব পরিচিত কনসেপ্ট। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে যে খুব ভালো রেজাল্ট দেখা গেছে তেমন নয়, খুব ভ্যারিয়েবল রেজাল্ট। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে কিছু উপকারিতা নিশ্চয়ই আছে, কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদের যে দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমরা কতটা করতে পারছি সেটার একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আমি আমার যেটা ওয়ার্কিং আওয়ার্স, আমার যেটা কাজের সময়, সেই সময়টা যদি আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে পড়ে এবং আমি যদি খুব ঝিমিয়ে পড়ি, অনেক সময় দেখা যাচ্ছে যে বিঞ্জ ইটিং, অর্থাৎ সেই সময় আমি হঠাৎ করে আমার এত খিদে পেয়ে গেলে আমি একসাথে অনেকখানি খেয়ে নিচ্ছি। এবং এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে যে খুব ভালো রেজাল্ট আসছে সবসময় তা নয়। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আরেকটা জিনিসও দেখা যায় যে ধরে রাখা যায় না। আমি 1 মাস করলাম, 2 মাস করলাম, 3 মাসের বেলায় আর পারছি না। তার চেয়ে সবসময় এটাই বেশি অ্যাডভাইসেবল, বা এটাই সবসময় মনে হয় যে করা জরুরি, যে আমি সারা মাস সারা বছর যে জীবনযাত্রা ধরে রাখতে পারবো, আমার পারিপার্শ্বিক, আমার পারিবারিক এবং আমার কাজের জায়গাকে মেনটেইন করে সেই রকম একটা জীবনযাত্রা যে আমাকে সুস্থ থাকতে সাহায্য করবে, সেরকম একটা জীবনযাত্রায় আমি যদি ঢুকতে পারি তবে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য জীবনযাত্রা, রাদার দেন এই ইন্টারমিটেন্ট ফাস্টিং বা এই ধরনের যে কোনো কনসেপ্ট, যেটা আমি হয়তো বেশি দিন ধরে রাখতে পারবো না বা আমার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। ওবেসিটি একটা বড় কমপ্লিকেশনস এর জায়গা ক্রিয়েট করছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। কিন্তু এছাড়া আর কি কি কমপ্লিকেশনস হতে পারে? কারণ এই যে বলছিলেন যে ওবেসিটি মানে কিন্তু বিভিন্ন ডিজিজ আসার সম্ভাবনা বেড়ে গেল। আমরা যেমন ডায়াবেটিসটাকে জানি যে ডায়াবেটিস হওয়া মানে নানা রকম সমস্যা তো আসবেই, ওবেসিটি হলে এমন আর কি থাকতে পারে? হ্যাঁ, আমরা একদম খুব ভালো কোয়েশ্চেন করেছেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময় জানা যে আমাদের যে লাইফস্টাইল ডিজিজ শব্দটা এখন আমরা সবাই খুব পরিচিত। লাইফস্টাইল ডিজিজের মধ্যে আমরা সেটাকে এখন অনেকেই আমাদের সায়েন্টিফিক টার্মে মেটাবলিক এক্স সিনড্রোমও বলে, যেমন থাইরয়েডের অসুখ, প্রেশারের উচ্চ রক্তচাপজনিত অসুখ, ডায়াবেটিস, ভারী চেহারা তার মধ্যে একটা, উচ্চ মাত্রায় কোলেস্টেরল রক্তে, নাক ডাকার সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, কিডনির অসুখ, এই সবগুলো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এগুলো যদি মাদার ডিজিজ বলা যায়, মাদার ডিজিজ কিন্তু ওবিসিটি। অর্থাৎ ওবিসিটিকে যদি আমি আটকাতে পারি, শুরুতেই আটকাতে পারি, তাহলে পরে কিন্তু এই অসুখগুলো অনেকগুলোকেই আমরা অন্তত কিছুদিনের জন্য আটকে দিতে পারবো, বা তার যে ভয়ঙ্করতা, তার থেকে যে কমপ্লিকেশনস, সেই কমপ্লিকেশনসগুলোকে আইদার আমরা আটকাতে পারবো কিংবা পিছিয়ে দিতে পারবো। সেজন্য ওবিসিটিকে আটকানো সবচেয়ে বেশি জরুরি। এক কথায় বলা হয় যে ওবিসিটি এই সব অসুখের মাদার ডিজিজ। ওবিসিটি থেকেই এই সমস্ত অসুখগুলো শুরু হয়। এই অসুখগুলোর বাড়বাড়ন্ত এই ওবিসিটি থেকে। ওবিসিটি কমালে এই সমস্ত অসুখগুলোর সবকটাকে একসাথে অনেকখানি ট্যাকেল করা সম্ভব। বাচ্চাদের বেসিক্যালি যখন এই যে ওয়েট গেইন করছে, তারা ওবেস চিলড্রেন আমরা বলছি, তাদের এই ওবেসিটি নিয়ে ভয়ের কারণটা কি? মানে এত তো বিভিন্ন রকম জায়গায় শোনা যায় যে বাচ্চাদের ছোট্টবেলা থেকে তাদেরকে কন্ট্রোল করুন ওজনটা, নইলে কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ ফল হতে পারে। কেন বেসিক্যালি ভয়, কেন এত?
আমরা যদি উন্নত দেশ বলতে আমেরিকা বা ইউরোপ দেখি, সেখানে ডায়াবেটিস যে বয়সে মূলত হয়, সবচেয়ে বেশি যে বয়সে হয়, আমাদের দেশে ডায়াবেটিস তার চেয়ে 1 দশক বা 1.5 দশক আগে থেকে শুরু হয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ডায়াবেটিসের সংখ্যা শুধু আমাদের দেশে বেড়ে চলছে তা নয়, প্রি ডায়াবেটিসের সংখ্যা শুধু আমাদের দেশে বেড়ে চলছে তা নয়, তা ইতিমধ্যেই অনেক আগে থেকে উন্নত দেশের তুলনায় অনেক কম বয়সে আমাদের দেশে শুরু হচ্ছে। আপনি যদি এখনকার ট্রেন্ড দেখেন, এখন একটা বিরাট অংশের মানুষ কম বয়সে ডায়াবেটিক হয়ে পড়ছে। অর্থাৎ ডায়াবেটিস অসুখটা অনেক কম বয়সে আসার ফলে আমার যদি 30 বছর বয়সে ডায়াবেটিস হয় আর আরেকজন যদি 50 বছর বয়সে ডায়াবেটিস হয়, তাহলে 30 বছর বয়সী মানুষটাকে অনেক বেশি দিন এই ডায়াবেটিস অসুখটা নিয়ে বেঁচে থাকতে হবে। অর্থাৎ তার থেকে যে কমপ্লিকেশনস সেটা আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। শুধু তাই নয়, ডায়াবেটিস যদি আমার কম বয়সে হয়, অর্থাৎ আমার যে বয়সটা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ আমার পরিবারের জন্য, ব্যক্তি জীবনের জন্য এবং দেশের জন্য, সেই সময়টাতেই কিন্তু একটা মানুষ ডায়াবেটিক হয়ে থাকছেন। তার থেকে তার যে বিভিন্ন কমপ্লিকেশনস, সেই কমপ্লিকেশনসগুলো তার আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ তার প্রোডাক্টিভিটিও কমে যাচ্ছে। এবার একটা মানুষ যদি ছোটবেলা থেকেই ওবিস হয়ে থাকেন, আমরা যেটা বলছিলাম যে ওবিসিটি মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি বেড়ে যাবে। এমনিতেই আমাদের প্রতিদিনকার জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা এমন একটা জায়গায় পৌঁছচ্ছি যেখানে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে চলছে। তারপরে যদি আমাদের ছোট বয়স থেকেই ওবিসিটি থাকে, তাহলে এই সম্ভাবনাটা আরো অনেক গুণ বেড়ে যায়। তার সাথে ওবিস বাচ্চাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, একটু আগেই যেটা আমি বলেছি, তার মোবিলিটি কমে যায়, সে মুভমেন্ট কম করে, সে তার জীবনযাত্রাটাকে এমনভাবে তৈরি করে ফেলে যার মধ্যে দিয়ে তার মুভমেন্ট করাটাই কমে যায় এবং সে সবকিছু কাজ, যে কাজে মুভমেন্ট কম সেটা সে বেশি করে পছন্দ করে। কোনো জায়গায় একটু হেঁটে 2 মিনিট যাওয়া যেতে পারে, সেখানে সে বাইক বা স্কুটারে করে যেতে পছন্দ করছে, কেন সে মুভ করতে চাইছে না, সে হেঁটে মুভ করতে চাইছে না, কায়িক পরিশ্রমের মাধ্যমে যা কিছু হবে তা সে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করছে। সেই জন্য ছোট বয়স থেকে যদি আমরা ওবিসিটি আটকাতে পারি, তাহলে ডায়াবেটিস বা অন্য যে কোনো এই ধরনের যে অসুখগুলো রয়েছে, সেই অসুখগুলোকে আমরা পিছিয়ে দিতে পারবো বা অনেক ক্ষেত্রে আটকাতে পারবো। যদি বলি এই যে এই ডায়াবেটিসের সমস্যা তো ওয়ার্ল্ড ওয়াইড, তো সেক্ষেত্রেই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স কি রয়েছে বর্তমানে ওবেসিটি এবং ডায়াবেটিস নিয়ে? প্রথমেই বলি যে টাইপ 1 ডায়াবেটিস, যেটা আমার দেশের বাইরে বিশেষ করে আমেরিকা ইউরোপে যতটা রয়েছে, যেটা বলা হয় যে কম বয়সে হয়, এখনকার দিনে জানা গেছে যেটা বেশি বয়সেও হতে পারে, যেটার একমাত্র চিকিৎসা ইনসুলিন এবং ইনসুলিন। টাইপ 1 ডায়াবেটিস অন্য দেশের তুলনায় আমাদের দেশে কম, লেস দ্যান 1%। কিন্তু যদি ডায়াবেটিস না বলে, যেহেতু ওবেসিটি নিয়ে আলোচনা, ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসকে একসাথে ধরি, ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি 8 থেকে 12% লোক এইটাতে এফেক্টেড হয়ে আছেন। কিন্তু আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে কাজকর্ম হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের পরিমাণ, যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড ছেড়ে দিয়ে আমার দেশে দেখি এবং তার সাথে যদি প্রি ডায়াবেটিস যোগ করি, প্রায় 1/4 মানুষ, অর্থাৎ 4 জনে 1 জন হয় ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে ইতিমধ্যেই আক্রান্ত। আর যদি ওবিসিটির কথা বলি, আমাদের দেশে ওবিসিটির ক্ষেত্রে শহর এবং গ্রামের কিছুটা পার্থক্য আছে। শহর এলাকায় প্রায় 40%-এর ওপরে মানুষ এই ওবিসিটিতে আক্রান্ত। গ্রামের ক্ষেত্রে দেখা গেছে প্রায় 1/3 মানুষ ইতিমধ্যেই এই ওবিসিটিতে আক্রান্ত। অর্থাৎ যদি অন অ্যান্ড অ্যাভারেজ বলি, তাহলে প্রায় আমার দেশে ডায়াবেটিস এবং ওবিসিটি এবং প্রি ডায়াবেটিসকে একসাথে ধরলে 1/3 মানুষ এবং ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস বা ওবিসিটি, এই তিনটের যে কোনো একটা বা একসাথে একাধিক অসুখে আক্রান্ত। আমরা কিন্তু একটা জিনিস দেখি আজকে মানুষের, আজকের সময় দাঁড়িয়ে এবং দিন যত এগিয়ে চলেছে, মানুষের লাইফ কিন্তু ভীষণ ফাস্ট। এইবার যাদের অলরেডি যারা ওবেজ রয়েছেন, তারাও তো চাইবেন কোনো শর্টকাট ওয়ে, কারণ কত সহজে ওয়েটটাকে লস করা যায়, মানে এত যার ক্ষতিকারক দিক রয়েছে ওবেসিটি, নিশ্চয়ই সেটা নিয়ে লাইফ লিড করতে চাইবেন না লং কন্টিনিউড প্রসেসে। এবং দেখা যাচ্ছে যে যেটা যেটা তাদের মেনটেন করা উচিত সেটাও পসিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে কি কোনো ওয়ে রয়েছে যেটা মেডিসিন অথবা সার্জারি এর দ্বারা কি ওবেসিটি আদৌ ঠিক করা পসিবল, কন্ট্রোল করা পসিবল? ঠিকই, এই উত্তরটা আমি একটু অন্যভাবে শুরু করি। যে প্রথম কথা, যদি বলি ট্রিটমেন্ট করা পসিবল কি? হ্যাঁ, একদমই চিকিৎসা, ওবেসিটি চিকিৎসা তো পসিবল বটেই। ওবেসিটি চিকিৎসা এখনকার দিনে এই নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে এবং ওবেসিটি চিকিৎসা এখন খুব ভালোভাবেই পসিবল। আপনি যেটা প্রথম শব্দ বললেন শর্টকাট, প্রথম কথা শর্টকাট বলে নয়। আমার যে ওজনটা তো একদিনে বাড়েনি, আমার যে ওজনটা বেড়েছে সেটা দীর্ঘদিনে আমার খাদ্যাভ্যাস, আমার জীবনযাত্রা, তার মাধ্যমে বেড়েছে। এর ফলে যা ক্ষতি হওয়া তা হয়েইছে। কিন্তু সেই ক্ষতি থেকে মুক্তি পেতে গেলে, সেই ক্ষতিকে আটকাতে গেলে, আমি যদি ভাবি যে এই মুহূর্তে আজকের জায়গায় কাল বা পরের সপ্তাহে বা তারপরের মাসেই আমি
15%, 20%, 25% আমার ওয়েট কমিয়ে ফেলবো, তা কিন্তু শরীরের জন্য ঠিক নয়। অর্থাৎ প্রথমেই যেটা এর আগে আমি বলছিলাম যে ওজন যদি আমার বেশি হয়ে থাকে তাহলে ওজন বেশি বা ওবেসিটিকে আমরা একটা অসুখ হিসেবে ধরি। তার চিকিৎসা যেন কোনো একজন ডাক্তারবাবুর মাধ্যমেই আমরা শুরু করি এবং তার একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। ওজন যেমন বেড়েছে একটা সময় ধরে, তেমনি ওজন কমানোটাও ধীরে 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 কমানো জরুরি। প্রথমেই ওজন যে বেড়ে যায় আমাদের, যদি আমরা জেনেটিক বা বংশগত পার্টটাকে বাদ দিই, তাহলে জীবনযাত্রার সাথে সম্পর্কিত একটা ব্যাপারে আমাদের ওজন বাড়ে। তাই এই যে জীবনযাত্রা, লাইফস্টাইল মডিফিকেশন আমাদের এই ওজন কমানোর সবার আগের পদ্ধতি, সবচেয়ে প্রথমে যে পদ্ধতি সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, কায়িক পরিশ্রম এবং বাইরের যে জাঙ্ক ফুড বা এই ধরনের খাবারগুলো রয়েছে সেগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা। দ্বিতীয়, অবশ্যই এখানে যেখানে দরকার, যেখানে ওবেসিটি এমন রয়েছে যে যার মাধ্যমে আমাদের অন্যান্য অসুখগুলো বেড়ে যাচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে বা তার কমপ্লিকেশনস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে মেডিকেশনস যদি ডাক্তারবাবু মনে করেন নিশ্চয়ই রয়েছে। আমাদের আগে যে ওবেসিটি যে মেডিকেশনসগুলো ছিল, এখন তার চেয়ে অনেক ভালো মেডিকেশনস রয়েছে। সেগুলো যদিও কিছু ক্ষেত্রে ভীষণ খরচা সম্পর্কিত ব্যাপার জড়িয়ে আছে, কিন্তু যারা সেটা এফোর্ড করতে পারবেন, এখন নিত্য নৈমিত্তিক আমাদের দেশে বেশ কিছু ভালো ভালো মেডিসিনস আসছে। এই মেডিসিনসগুলোর বিষয়ে একটা কথা বলা যেতে পারে, এই মেডিসিনসগুলো অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসের চিকিৎসা সত্ত্বেও জড়িত। সেক্ষেত্রে তারা ডায়াবেটিসে, সুগার, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের মাধ্যমে যে অসুখগুলো আমাদের হতে পারতো, যে ভাইটাল অর্গান যেগুলো হার্ট, কিডনি, ব্রেন, সেইগুলোকে প্রোটেক্ট করে, সাথে সাথে আবার ওজনও কমায়। এবং এই ধরনের বেশ কিছু ওষুধ যারা ডায়াবেটিক নন তাদের ক্ষেত্রে দিয়ে দেখা গেছে যে তারা শুধু এই ধরনের ডায়াবেটিক পেশেন্টে যে সুবিধেগুলো আমাদের এই ওষুধগুলোর মাধ্যমে পাওয়া যাচ্ছিল তাই নয়, নন ডায়াবেটিক বা যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রেও এই ওজন সম্পর্কিত সুবিধে এই ওষুধগুলোর মাধ্যমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা একটা সুষম জীবনযাত্রা বা পরিমিত জীবনযাত্রা এবং যেখানে দরকার সেখানে ওষুধ ডাক্তারবাবুর পরামর্শ মতো গ্রহণ করলে অবশ্যই আমরা ওবেসিটি চিকিৎসা করতে পারি। কার্যকরী সার্জারি অবশ্যই রয়েছে, বেরিয়াট্রিক সার্জারি আমরা জানি, যেটাকে এক কথায় বলা যায়। কিন্তু বেরিয়াট্রিক সার্জারি প্রথম কথাই হচ্ছে অত্যন্ত খরচা রয়েছে, একটা বড় খরচা রয়েছে, তার কিছু নিজস্ব কমপ্লিকেশনস রয়েছে। সময় যেভাবে এগিয়ে চলেছে, আমরা ব্যস্ত জীবন যাপন করছি, তবে একটু যদি সচেতন হতে পারি, সতর্ক হতে পারি, আমাদের রোগ ব্যাধি যদিও বা আসে, সঠিক সময় সঠিক পদক্ষেপের মাধ্যমে সেরে উঠতে পারে। ভয় নয়, সজাগ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো সময়টা এখানেই শেষ। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।